স্টুডেন্টস ক্লাস 7-8-এ যখন পড়তাম তখন থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সংস্কৃত ছিল। এখন খুব ভাবলে খারাপ লাগে যে খুব একটা সিরিয়াসলি নিইনি। অ্যাকচুয়ালি মাথায় ঢুকতো না। তখন অন্যরকম মেন্টালিটি ছিল, মানুষের মেন্টালিটি চেঞ্জ হয় বয়স অনুসারে। তো যাই হোক, আলটিমেটলি সংস্কৃত সাবজেক্টটাকে ওই কোনো রকমে ম্যানেজ করে পাস করার মতো পড়েছিলাম এবং সেই জন্য সংস্কৃতের যে নলেজ সেটা একদমই ভালো নয়। কিন্তু আজকে রিগ্রেট হয় যে যদি ভালো করে এই ল্যাঙ্গুয়েজটা শিখতাম তাহলে হয়তো আরও অনেক আমাদের ভারতীয় সভ্যতার অনেক প্রাচীন শাস্ত্রের যে বিভিন্ন শ্লোক বা বিভিন্ন গল্প অরিজিনাল সংস্কৃতে পড়তে পারতাম এবং বুঝতে পারতাম। তো যাই হোক, এখন বিভিন্ন ট্রান্সলেটারের সাহায্যে অনেক ইজি হয়ে গেছে এবং যেখানে গীতার যে বাণী, যখন অর্জুন সব কিছু হাল ছেড়ে দিয়েছিলেন অ্যাকচুয়ালি কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, যে যাদের সঙ্গে যুদ্ধ করছি তারা সবাই আমার আত্মীয় বা আমার গুরুজন বা আমার গুরু, ভাইয়ের তুল্য অথবা ভাই, তাদের সঙ্গেই আমাদের লড়াই করতে হবে এবং সেক্ষেত্রে হয় আমরা মরবো নয় তারা মরবে। তো এইরকম একটা মেন্টালিটি আসার পর যখন অর্জুন সব কিছু ভীষণ হতাশ হয়ে গেছিল এবং অস্ত্র ত্যাগ করে দিয়েছিল, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে মোটিভেট করার জন্যে যে বাণী দিয়েছিলেন সেটাই কিন্তু এই গীতায় রচিত আছে। তো যাই হোক, সেই প্রত্যেকটা শ্লোক, সেইগুলোর অন্তর্নিহিত যে অর্থ সেটা যদি ঠিকমতো বোঝা যায় তাহলে তো আজকের জীবনেও, ইভেন এখনকার জীবনেও অনেক প্র্যাকটিক্যাল প্রবলেম কিন্তু প্রবলেমের সলিউশন কিন্তু পাওয়া যায়। তো তার মধ্যে একটা শ্লোক আমার ভীষণ প্রিয় এবং সেই খুব কষ্টে সেই টোটাল শ্লোকের প্রথম দুটো লাইন মুখস্থ করতে পেরেছি এবং যেটা আমি ভীষণ পছন্দ করি, যে কর্মণ্যে অধিকারশ্চ মা ফলেষু কদাচনা। জানি উচ্চারণ ভুলভাল হলো হয়তো, কিন্তু এর পরের দুটো লাইন আর আমি মুখস্থ করে উঠতে পারিনি। তো যাই হোক, এই টোটাল যে শ্লোকটা, চারটে লাইনের যে শ্লোক, সেই শ্লোকের মেন অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে কর্মে আমাদের অধিকার আছে কিন্তু ফলে নেই। এবং তারপরের দুটো লাইনে যেটা বলা আছে, যেটা আমি উচ্চারণ করতে পারছি না, যেটার জন্য আমার খুব লজ্জা লাগছে, তার অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে ফলের দ্বারা আমরা যেন প্রভাবিত না হই এবং কর্ম করা থেকে আমরা যেন কখনোই বিরত না থাকি। এবার এই টোটাল শ্লোকটা পড়লে অনেক সময় মনে হয় যেন যে এটা তো খুব ডিমোটিভেটিং, যে যদি ফলের চিন্তাই না করি, ফলের কথাই না ভাবি, তাহলে কাজটা করব কেন? তো সেইটা বুঝতে গেলে আরও কিছু ব্যাপার চিন্তাভাবনা করতে হবে এবং বর্তমান সমাজে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল সেখান থেকেও কিন্তু তোমাকে শিক্ষা নিতে হবে এবং তখন বুঝতে পারবে যে আলটিমেটলি এই শ্লোকের মধ্যে যে অন্তর্নিহিত অর্থ সেটা কতটা ডিপ এবং কতটা গুরুত্বপূর্ণ। আজকের যদি কর্ম আমরা করে যাই এবং ফলের চিন্তা না করি, তাহলে হবে কি, সেই কাজ করতে করতে কাজের প্রতি একটা ডেডিকেশান এসে যাবে, কোনো মোটিভেশান ছাড়াই, যে কি পাবো না পাবো আমার জানার দরকার নেই, আমার কাজ করা হ্যাবিট হয়ে গেছে। তোমরা স্টুডেন্ট, তোমাদের ধরো পড়াশুনোটা যদি তোমরা হ্যাবিট করে নিতে পারো, রেগুলার পড়াশুনো করে 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 এমন হয়ে গেল যে সেই হার্ড স্টাডি সেটাকে হ্যাবিট করে ফেললে, তাহলে অটোমেটিক্যালি তোমাদের এক্সামের রেজাল্ট ভালো হবে। অটোমেটিক্যালি যে সমস্ত এন্ট্রান্স এক্সাম যত টাফই হোক সেটাও ভালো হয়ে যাবে। আর যদি খারাপ হয়ও সেক্ষেত্রেও তুমি হতাশ হবে না, কারণ তার পরের দুটো লাইনে সেই কথা লেখা আছে, ওই শ্লোকটার যে লাস্ট দুটো লাইন, যে ফল দ্বারা যেন আমরা প্রভাবিত না হই। মানে কি, ধরো তুমি সাকসেস পেয়ে গেলে, সেক্ষেত্রে একবার সাকসেস পেয়ে গেলাম, বিশাল আনন্দ, ফল পেয়ে গেছি,
বিশাল আনন্দে এবং আত্মহারা হয়ে গিয়ে বিমোহিত হয়ে গেলে, তাহলে হবে কি, তাহলে সাফল্য না কোনো একটা স্টেডি জিনিস নয়। একবার একটা বিশাল পরিশ্রম করে কোনো একজন বড় বিজনেসম্যান যখন একটা বিজনেসকে দাঁড় করায় এবং একদম টপ লেভেলে নিয়ে যায়, তার নিজের প্যারামিটার ওয়াইজ যদি সে মনে করে যে আমি সফল হলাম, এবং সেখানে গিয়েই যদি সে থেমে যায় এবং ওই সফল হওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে গিয়ে শুধু আনন্দই করে যায়, কিন্তু আর কাজকর্ম না করে, তাহলে সেক্ষেত্রে হবে কি, সেই বিজনেস আস্তে আস্তে আবার ফল করে যাবে, ডাউনফল হবে। যে কারণে যে সফল হলেও যে আত্মহারা হয়ে গিয়ে একদম কাজকর্ম ছেড়ে দিলাম, সেটা করা যাবে না। তোমাকে কাজ করে যেতে হবে তারপরেও, যে কারণে তারপরের লাইনে বলা আছে যে কাজ করা থেকে যেন আমরা নিজেদের বিরত না করি, যে কন্টিনিউ কাজ করে যেতে হবে। ওকে, সফল হলেও থামা যাবে না, আরও বেটার করার চেষ্টা করতে হবে, বা সেই সাফল্য ধরে রাখার জন্যে স্টেডি কাজ করে যেতে হবে। এবং যদি সফল না হও, সেক্ষেত্রেও ওই ভেঙে পড়া চলবে না যে একদম হাল ছেড়ে দিলে। না, ফলে তোমার অধিকারই নেই, এবং ফল যেন তোমাকে প্রভাবিত না করতে পারে, তোমাকে আবার ট্রাই করতে হবে। কাজ, তোমার হাতে কাজটা রয়েছে, ফল পাবে কি পাবে না সেটা তোমার হাতে নেই। তো তোমার হাতে যেটা নেই সেটা নিয়ে বেশি চিন্তা করেও লাভ নেই। একটা এক্সামে তুমি ভালো রেজাল্ট করতে পারলে, তাহলে যদি তুমি ভেবে নাও যে হ্যাঁ দারুণ, এই তো আমি সাকসেস পেয়ে গেলাম, তাহলে যেমন মানে, এবং সেটা ভেবে যদি তুমি কাজকর্ম করা ছেড়ে দাও, আরও বেটার পড়াশুনো করা ছেড়ে দাও, বা পড়াশোনাটা কন্টিনিউ না করো, তাহলে আলটিমেটলি মানে তোমার সেই সাফল্য বেশি দিন থাকবে না। ইভেন যদি তুমি একটা ভালো জায়গায় চাকরিও পেয়ে যাও, যেটা আলটিমেট গোল হিসেবে অনেকে ভাবে যে একটা সফল মানে এমপ্লয়ি হওয়া, যে একটা টপ লেভেলের এমএনসিতে জব পেয়ে একদম একটা হ্যান্ডসাম স্যালারি নিয়ে আমি চাকরি পেয়ে গেলাম, ব্যাস আমার সাফল্য অর্জন হয়ে গেল। তা নয়, তোমাকে সেই চাকরি জীবনেও পারফর্ম করতে হবে, সেই চাকরির জীবনেও পরিশ্রম করে নিজের মেধা, নিজের স্কিল দিয়ে সেখানেও নিজেকে প্রুভ করতে হবে, তবেই কিন্তু তুমি চাকরির জীবনেও স্টেডিলি অ্যাটলিস্ট স্টে করতে পারবে। সেই চাকরির জীবনে যদি আরও উন্নতি করতে চাও, তাহলে তো আরও বেশি পরিশ্রম লাগবেই। কিন্তু যদি শুধু ওই চাকরিটাকে টিকিয়ে রাখতে চাও একটা ভালো টপ লেভেলের এমএনসিতে, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে রেগুলার কাজ করে যেতে হবে। ওকে, আবার যদি ওই পরীক্ষায় ভালো রেজাল্ট হলো না, বা কোনো একটা ওই প্লেসমেন্টের এক্সামে, প্লেসমেন্ট পাওয়ার যে এক্সাম বা ইন্টারভিউ, সেখানে ধরো মানে ভালো হলো না, রেজাল্ট ভালো করতে পারলে না, সিলেক্টেড হলে না, সেক্ষেত্রেও ভেঙে পড়ার কিচ্ছু নেই, কারণ ওই ফলটা তোমার হাতে ছিল না। তোমার হাতে আবার কি রয়েছে না, আবার অন্য ওয়ে দেখা, বা সেই এক্সামের জন্যেই আবার প্রিপারেশান নেওয়া নতুন করে, নতুন উদ্যমে। তো এইটা আমাদের শিখিয়েছে এই শ্লোক থেকে, যে ভেঙে পড়াটা কখনোই মানুষের ধর্ম নয়। মানুষের ধর্ম হচ্ছে যে যতই বাধা আসুক, সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া, এবং সেই বাধা অতিক্রম করতে গেলে তোমাকে আরও বেশি ফোর্স লাগাতে হবে, আরও বেশি পরিশ্রম করতে হবে। আমি দেখেছি বিশেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অনেকেই, যারা ধরো নর্মাল আর্টস, কমার্স, সায়েন্স এই সমস্ত সাবজেক্ট নিয়ে যারা অ্যাকাডেমিক লেভেলে মানে অ্যাকাডেমিক লেভেলে পড়াশুনো করে জাস্ট নিজের অ্যাকাডেমিক কেরিয়ার তৈরি করার জন্য, এবং আলটিমেটলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যখন সে উপলব্ধি করতে পারে যে চাকরির জীবনে তেমন একটা এন্ট্রি পাওয়া খুব একটা সহজ হচ্ছে না, বিশেষ করে টপ লেভেলের এমএনসিগুলোতে চাকরি পেতে গেলে এই নর্মাল গ্র্যাজুয়েশন খুব একটা হেল্প করছে না, তারা অনেক সময় ভেঙে পড়ে এবং লাইফের প্রতি খুব হতাশ হয়ে পড়ে অনেকেই। তো এইটা আমি একদমই বারণ করব, কারণ মনে রাখবে, তোমরা কোনো প্রফেশনাল ডিগ্রি চুজ করোনি গ্র্যাজুয়েশন করার সময়, সেটা তখন, সেই ভুলটা তখন হয়ে গেছে, অথবা সেটাকে ভুল হিসেবেও দেখার কিছু নেই, কারণ তোমরা যে বিষয় নিয়ে পড়াশুনো করেছো, অ্যাকাডেমিক লাইনে হোক, সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো সাবজেক্ট নিয়েই হোক, সেখানেও কিন্তু আলটিমেটলি তোমরা 3টে বছর হোক, 4টে বছর হোক পড়াশুনো করেছো, সেখান থেকে অনেক শিক্ষা নিয়েছো, নলেজ নিয়েছো, তোমার এক্সপিরিয়েন্স বেড়েছে
অ্যাকাডেমিক লাইনে এক্সপিরিয়েন্স বেড়েছে। হয়তো তোমার কোনো জায়গায় চাকরি করার যে জন্য যে কোয়ালিফিকেশান দরকার সেটা এখনও তৈরি হয়নি, বা যে স্কিল সেটগুলোর দরকার সেটা তৈরি হয়নি, কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে বা নলেজ গ্যাদার হয়েছে, অ্যাকাডেমিক নলেজ গ্যাদার হয়েছে। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে জব রেডি করে তোলার জন্যে এমন কোনো প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি কোর্স বাছতে হবে যেটা কিনা তোমাদের এই মানে টপ লেভেলের এমএনসিগুলোতে চাকরি পাওয়ার জন্যে যে যে স্কিল সেটগুলোর দরকার হয় সেইগুলো যাতে তৈরি করতে সাহায্য করে। এবং তার মধ্যে অন্যতম সেরা কোর্স আমি বারবার বলেছি এবং এই ভিডিওতেও বলছি যে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ কোর্স যদি সিরিয়াসলি করতে পারো, 2 বছরের কোর্স হয় এবং যে কোনো অ্যাপ্রুভড ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি তার আন্ডারে যে কলেজগুলো আছে সেই কলেজ থেকে যদি এই কোর্স করতে পারো এবং সেই কলেজে যদি এআইসিটি অ্যাপ্রুভড হয় আরও বেটার। তো এইরকম কলেজ থেকে যদি একটা ফুল টাইম এমবিএ ডিগ্রি কোর্স করতে পারো তাহলে কিন্তু চাকরির ক্ষেত্রে অনেক এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবে। কারণ এই কোর্সের মধ্যে ওই যেগুলো বললাম যে তোমাকে প্রফেশনাল করে তোলার জন্যে তোমার যে নলেজগুলো তোমার মধ্যে অলরেডি রয়েছে সেইগুলোকে ইউজ করে কীভাবে তুমি প্রফেশনাল লাইফে নিজের কেরিয়ারে উন্নতি করতে পারো তারই শিক্ষা কিন্তু এই এমবিএ কোর্সে দেওয়া হয়। এবং তার সাথে সাথে ওই এমবিএ যে কলেজগুলো সেই কলেজগুলিতে যে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে যে টেকনিক্যাল স্কিল সেট শেখানোর ব্যবস্থা করা হয়, তার মাধ্যমেও কিন্তু তোমরা অনেক বেশি সমৃদ্ধ হয়ে উঠবে এবং অনেক বেশি জব রেডি হয়ে উঠবে। এবং ফাইনাল ইয়ারে এই সমস্ত কলেজ বিভিন্ন কর্পোরেট সেক্টর থেকে যে সমস্ত টপ লেভেলের এমএনসি যে সমস্ত কোম্পানিজগুলো আছে তাদেরকে নিয়ে এসে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে। তো তার মাধ্যমে তোমরা কিন্তু ডাইরেক্ট প্লেসমেন্ট পেয়ে যেতে পারো। সো ওই গ্র্যাজুয়েশন করে ভালো জায়গায় চাকরি পাচ্ছ না বা কি করবে, সরকারি চাকরির জন্যে কোথায় প্রিপারেশান নেবে বা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আজকের কতটা প্রবলেমেটিক, এবং অবশ্যই স্কারসিটি রয়েছে প্রচুর, মানে অনেক কম রয়েছে, যতটা দরকার তার তুলনায় খুবই সামান্য সরকারি চাকরি তারপর সংখ্যা। তো সেখানে চাকরি পাওয়ার চান্স যতটা না তার চেয়ে অনেক বেশি চান্স হচ্ছে একটা কর্পোরেট লেভেলে ভালো জায়গায় চাকরি পাওয়ার সুযোগ কিন্তু অনেক আছে। আমি নিজে বেশ কিছু মানে কোম্পানির বিভিন্ন এইচআর আছেন তাদের সঙ্গে কথা বলে আমি জেনেছি যে বিগ 4 কোম্পানিগুলোতেও ইভেন অনেক হাই লেভেলের পোস্টে ভ্যাকেন্সি থাকে। তারা বলছে যে আমরা যোগ্য ক্যান্ডিডেট পাচ্ছি না, যোগ্য এমপ্লয়ি পাচ্ছি না, তাদের মধ্যে সেই স্কিল সেট নেই। তারা যে পড়াশুনো করে এসছে, যে সমস্ত ফ্রেশার্সরা তারা যে পড়াশুনো করছে সেই পড়াশুনো করার পর তাদের মধ্যে সেই স্কিল সেটই তৈরি হয়নি যার মাধ্যমে তারা এই কাজগুলো হ্যান্ডেল করতে পারবে, যার ফলে মানে ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না অনেকে। তো আমি বলবো এই যে সুযোগটা এটাকে কাজে লাগাও। টপ লেভেলের এমএনসিগুলোতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সিস আছে, তার জন্যে প্রপার টেকনিক্যাল স্কিল সেটের সাথে সাথে এই সমস্ত ম্যানেজমেন্টের যে স্কিল সেটারও দরকার যদি একটা হাই পোস্টে গিয়ে কাজ করতে চাও। তো সেক্ষেত্রে আমি বলবো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অবশ্যই এমবিএ কোর্স করে নাও, অবশ্যই এমবিএ কোর্স করে নাও। এবং এমবিএ কোর্স করার সময় নিজের যে স্ট্রং পয়েন্ট সেইটাকে ফোকাস করে স্পেশালাইজেশনস চয়েস করো, কারণ স্পেশালাইজেশনসটা ভীষণ ইম্পর্টেন্ট। এই স্পেশালাইজেশনসের মধ্যে এমন স্পেশালাইজেশনসও আছে যেটা কিন্তু টেকনিক্যাল, তার মধ্যে ডেটা সায়েন্স, বিজনেস অ্যানালিটিক্স, সিস্টেমস এইসবগুলো রয়েছে। তো এইগুলো প্রত্যেকটাই কিন্তু কম্পিউটার সায়েন্স বেস, মানে এই সমস্ত স্কিল সেটগুলো নিতে গেলে তোমার যদি মানে কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপর কিছুটা দখল থেকে থাকে বা ম্যাথামেটিক্স ফিজিক্সের উপর যদি দখল থেকে থাকে সেক্ষেত্রে তোমরা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবে এই মানে বিষয়গুলো শেখার ক্ষেত্রে। এবং ভীষণ ডিম্যান্ড আছে আজকের মার্কেটে, জব মার্কেটে এই স্কিলগুলোর ভীষণ ডিম্যান্ড আছে। এছাড়া ইউনিভার্সাল আরেকটি স্পেশালাইজেশন আছে যেটার থেকে তোমরা যে স্কিল নিতে পারবে তার ডিম্যান্ড A to Z সমস্ত ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে মার্কেটিং। তুমি যদি আর্টসের স্টুডেন্টও হও বা কমার্সের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট এবং অতটা
মানে প্রোগ্রামিংয়ের ব্যাপারগুলোর প্রতি ইন্টারেস্ট নেই, বা ম্যাথামেটিক্স ফিজিক্স অতটা ভালো লাগে না, তাদের জন্য আমি বলবো মার্কেটিং যে স্পেশালাইজেশানটা ভীষণ ইম্পর্টেন্ট একটা স্পেশালাইজেশান। যে কোনো বিজনেস দাঁড় করানোর ক্ষেত্রে, বিজনেস রান করানোর ক্ষেত্রে, সেই বিজনেসের গ্রোথের ক্ষেত্রে এই মার্কেটিংয়ের একটা ভীষণ বড় ভূমিকা থাকে। সেই মার্কেটিংয়ের টেকনিক এই স্পেশালাইজেশানসে শেখানো হয়। তো এছাড়াও হেলথ কেয়ার ম্যানেজমেন্ট আছে, যেখানে কিনা যে কোনো নার্সিংহোম, হসপিটাল, বড় বড় ডায়াগনস্টিক সেন্টার, সুপার স্পেশালিটি, মাল্টি স্পেশালিটি হসপিটাল, সেইগুলোকে রান করানোর জন্য যে ম্যানেজেরিয়াল স্কিল সেট দরকার, সেই সমস্ত স্কিল সেটগুলো শেখানো হয়। তো এই টাইপের প্রচুর স্পেশালাইজেশন আছে। সেই ঠিকমতো নিজের পছন্দ, নিজের যে স্ট্রং পয়েন্ট, সেইগুলোকে মানে মাথায় রেখে স্পেশালাইজেশন চয়েস করে MBA কোর্সে অ্যাডমিশান নাও। এবং এই 2025-26 সেশনে অ্যাডমিশান অলরেডি স্টার্ট হয়ে গেছে। যদি তোমরা এখন থেকেই খোঁজখবর নিয়ে পড়াশোনাটা স্টার্ট করে দাও এবং কোনো কলেজে যদি অ্যাডমিশান নিয়ে নাও, সেক্ষেত্রে সেই কলেজ থেকে স্টাডি মেটেরিয়ালও পেয়ে যাবে। এবং অনেক কলেজেই মানে একাডেমিক সেশন কিন্তু মানে পড়াশুনোও কিন্তু স্টার্ট হয়ে যাবে এই জানুয়ারির প্রথম দিকেই একদম। তো এখন থেকেই বিভিন্ন কলেজ সম্পর্কে খোঁজখবর নাও, সেখানে ফ্যাকাল্টি প্রোফাইল কেমন আছে, সেখানকার প্লেসমেন্টের জন্য কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় কি না, কোম্পানিগুলোর সঙ্গে টাই আপ আছে কি না, এই সমস্ত বিষয়ে খোঁজখবর নাও। নিয়ে সেই কলেজে অ্যাডমিশান নাও বা প্রফেশনাল অ্যাডমিশান নাও। এই সমস্ত কলেজে অ্যাডমিশান নিতে গেলে এন্ট্রান্স এক্সাম মানে কী কী দিতে হতে পারে বা কোনটা দিতে হতে পারে সেটা খোঁজখবর নাও। কারণ নর্মালি সমস্ত এই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজগুলো আছে বা অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারেও যে সমস্ত কলেজ আছে, সেখানে কিন্তু এন্ট্রান্স এক্সামের একটা ব্যাপার থাকে। সেই এন্ট্রান্স এক্সামগুলোর মধ্যে কমন কিছু এন্ট্রান্স এক্সাম হচ্ছে ক্যাট, ম্যাট, জ্যাট, জিম্যাট, জেই ম্যাট, এই সমস্তগুলো। সো এগুলোর মধ্যে যে কোনো একটা দাও। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কলেজগুলোই কিন্তু তোমাদের এই এন্ট্রান্স এক্সামগুলো যাতে ঠিকমতো দিতে পারো তার জন্যে কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকে। সো এই সমস্ত বিষয়ে খোঁজখবর নাও এবং নিয়ে প্রিলিমিনারি প্রফেশনাল অ্যাডমিশান নিয়ে নাও। নিয়ে সেই কলেজ থেকে স্টাডি মেটেরিয়াল কালেক্ট করে পড়াশোনাটা স্টার্ট করে দাও, তাহলে অনেকটা এগিয়ে থাকবে। এবং ওই গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর ধরো 6 মাস বসে থাকলে, পড়াশোনার প্রতি আর কোনো টাচ থাকলো না, তাহলে হবে কি অভ্যেসটা চলে যাবে। আমি সেই জন্যে বলছি যে এখন থেকেই বসে না থেকে যে কবে এন্ট্রান্স এক্সাম হবে, তারপরে অ্যাডমিশান নেবে, তারপর পড়াশোনা শুরু করবে, তার চেয়ে আমি বলবো আগে থেকেই খোঁজখবর নিয়ে প্রফেশনাল অ্যাডমিশান নিয়ে সেখান থেকে স্টাডি মেটেরিয়াল কালেক্ট করে পড়াশোনাটা স্টার্ট করে দাও। তাহলে পড়াশোনার অভ্যেসটা থাকবে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ MBAতেও কিন্তু প্রচুর পড়াশুনো করতে হয় এবং সিরিয়াসলি যদি পড়াশুনোটা না করো এবং নিজের স্কিল সেটগুলো যদি তৈরি না করতে পারো, তাহলে কিন্তু MBA করেও কোনো লাভ নেই। সিরিয়াসলি করতে হবে। সব জায়গাতেই কিন্তু কম্পিটিশান আছে এবং সব জায়গাতেই তোমাকে কিন্তু মানে অনেকটা এগিয়ে থাকতে হবে। তো সেই এই যে 2 বছর পাচ্ছ, এই আগের ধরো 12 বছর, তারপর 3, মানে টোটাল 15-16 বছর পড়াশোনা করেছো, তার ফলে আলটিমেটলি এখনও চাকরি পাওয়ার মতো যোগ্য হয়ে ওঠোনি। কিন্তু এই লাস্ট 2 বছর, এই লাস্ট 2 বছর একটু সিরিয়াসলি খাটো, একটু সিরিয়াসলি পড়াশুনো করো, একটু সিরিয়াস হও। এই 2 বছর বাকি সব কিছু ভুলে গিয়ে শুধু নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করো, শুধু পড়াশুনো করো, নিজের স্কিল সেট তৈরি করো, তাহলে কিন্তু চাকরিটা পাবেই। এবং তারপরে আলটিমেটলি তোমার মধ্যে এমন কোয়ালিটিস তৈরি হয়ে যেতে পারে যার ফলে তুমি কিন্তু ওই যে হয়তো দেখা গেল ভীষণ সিরিয়াস হয়ে উঠলে এবং নিজের প্রফেশনাল কেরিয়ারে মানে চাকরির জীবনেও দারুণ উন্নতি করে একদম সেরা জায়গায় যেতে পারবে। এবং অবশ্যই সেটা বজায় রাখার জন্যে সেই রেগুলার খেটে যাওয়ার, পরিশ্রম করার মেন্টালিটিটাও হয়তো তোমার তৈরি হয়ে যাবে। তো যাই হোক, যদি এই সমস্ত কলেজ নিয়ে বা এই সমস্ত কোর্স নিয়ে বা স্পেশালাইজেশনসগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে, বা যদি আমার থেকে কোনো পরামর্শ চাও যে তোমার জন্য কোন স্পেশালাইজেশনসটা ঠিক হবে, এই সমস্ত বিষয় যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। আমার নাম্বার ভিডিও ডেসক্রিপশান বক্সেই দেওয়া থাকে। এবং অবশ্যই আমাদের যে ওয়েবসাইটগুলো আছে topinstitute.in বা collegekolkata.com, এই সমস্ত সাইটগুলো ভিজিট করে সেখান থেকেও অনেক ইনফরমেশান পেয়ে যাবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।